প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 4 সিসি 10 যে সাজেশনটা এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। এর আগে তোমাদেরকে বলে রাখি, সিসি 8 থেকে আমি যে সাজেশনটা দিয়েছি আশা করছি সেই অনুযায়ী তোমরা পড়ছো, এবং তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। দুটো প্রশ্ন এক্সট্রা আমি বলতে চাই সিসি 8-এ, সেই দুটো প্রশ্ন নিয়ে একটা ভিডিও আমি অবশ্যই তোমাদেরকে করে দেব, কারণ এবছরে গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আমি ভিডিওর মধ্যে বলতে আমি ভুলে গিয়েছি। এজন্য আমি আবারও তোমাদের কাছ থেকে ক্ষমা চাইছি। আজকের এই ভিডিওর মধ্যে আমরা সিসি 10-এ কোন কোন প্রশ্নগুলো করে যাব সেই বিষয়ক একটা আলোচনা করে নিই। সিসি 10 মডিউল 1-এ দুটি ভাগ রয়েছে, ক এবং খ। আমরা সাধারণত ক থেকে কমলাকান্তের দপ্তর এটাই পড়ে যাই। কমলাকান্তের দপ্তর এই অংশ থেকে কমলাকান্ত চরিত্র এবং এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থে যে হাস্যরসের পরিচয় পাওয়া যায় সে সম্পর্কিত আলোচনা করো। এই দুটো প্রশ্ন তোমরা একদমই কিন্তু ছেড়ে যাবে না। এছাড়া যে সমস্ত প্রবন্ধ পাঠগুলো রয়েছে সেখানে একা প্রবন্ধ, আমার মন এবং পতঙ্গ, এই তিনটে প্রবন্ধ থেকে ভালো করে পড়ে যাবে। 5 নম্বরের জন্য বিড়াল প্রবন্ধ এবং পতঙ্গ প্রবন্ধ। তাহলে পতঙ্গ প্রবন্ধ কিন্তু 10 নম্বরেও ইম্পর্টেন্ট, 5 নম্বরেও ইম্পর্টেন্ট, মানে 9, 10, 9, 5 এইরকম একটা পতঙ্গ থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নি যে এই প্রবন্ধগুলো থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো করে যাবে। পতঙ্গ প্রবন্ধ থেকে, পতঙ্গ প্রবন্ধে পতঙ্গ রূপকের আড়ালে বঙ্কিমচন্দ্র কোন সত্যকে উপস্থাপন করতে চেয়েছেন, এটা বড় প্রশ্ন করে যাবে। এবং বারবার বলছি, পতঙ্গ কিন্তু 5 নম্বরের খুব গুরুত্বপূর্ণ, তাই পতঙ্গটা এবং বিড়াল প্রবন্ধটা একটু ভালো করে রিডিং দিয়ে যাবে, এখান থেকে 5 নম্বর আসতে পারে। এরপর একা প্রবন্ধ যেটা রয়েছে, এখান থেকে বঙ্কিমচন্দ্র বা এখানে কমলাকান্ত বলতেই পারো, যে কমলাকান্তের জীবনে যে একাকিত্বের নৈরাশ্য এবং সেখান থেকে মানব প্রীতির এক চেতনায় যে উত্তীর্ণ হওয়ার ঘটনা আমরা দেখতে পাই, এই বিষয়টি আলোচনা করো, এই প্রশ্নটা। এছাড়া আমার মন বলে যে প্রবন্ধটা রয়েছে, এই আমার মন প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন আলোচনা করো। এই প্রশ্ন কটা কমলাকান্তের দপ্তর থেকে করে গেলে তোমরা একটা সুন্দর নম্বর পাবে। এরপর আসি মডিউল 2। এখানে দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে রবীন্দ্রনাথের সাহিত্য আর একটি হচ্ছে আধুনিক সমালোচনার সাহিত্য যেগুলো রয়েছে। কোনগুলো রবীন্দ্রনাথের সাহিত্য যারা পড়ছো তাদের জন্য বলে রাখি, এই প্রশ্নগুলো করে যাবে। এখান থেকে সাহিত্য ব্যক্তি বিশেষের নহে, সাহিত্য রচয়িতার নহে, ইহা দৈববাণী, এই লাইনটা তুলে প্রশ্ন আসতে পারে। চিত্র ও সঙ্গীত সাহিত্যের প্রধান উপকরণ, এই প্রশ্নটাও কিন্তু ভালো করে করে যাবে। এছাড়া অরূপকে রূপের দ্বারা ব্যক্ত করতে গেলে বচনের মধ্যে অনির্বচনীয়তা চাই, এই যে তিনটি প্রশ্ন বললাম এটা সাহিত্যের তাৎপর্য থেকে। এরপর দেখে নি সাহিত্যের সৌন্দর্যবোধ থেকে। এই দুটো থেকে সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সৌন্দর্যবোধ, এখান থেকে বড় প্রশ্ন আসার সম্ভাবনা, এবং সাহিত্যের বিচারক, এখান থেকে কিন্তু 5 নম্বর প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। এখন দেখে নেব সাহিত্যের সৌন্দর্যবোধ থেকে কোন প্রশ্নগুলো করে যাব। সৌন্দর্যমূর্তি, মঙ্গলের পূর্ণমূর্তি, এই প্রশ্নটা ভালো করে করে যাও। এবং কিটসের যে কথাটি রয়েছে, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ, এই বিষয়টাকে কেন্দ্র করে যে প্রশ্নটা হচ্ছে সেই বিষয়টা ভালো করে করে যাও। এখান থেকে এই 5টা প্রশ্ন করে যাও। এরপর আসি যারা সমালোচনা সাহিত্যটা করে যাচ্ছ, কোনগুলো করে যাবে ভালো করে দেখো। আমি কিন্তু সমালোচনা সাহিত্যের উপর একটু বেশি জোর দিয়েছি সকলকে। মডিউল 2 থেকে ক্ষয়ের যে ভাগটা রয়েছে, উপন্যাস এবং সমাজ বাস্তবতা, এই প্রবন্ধটা তোমরা একটু ভালো করে করে যাও। এখানে প্রাবন্ধিক সমাজ বাস্তবতা প্রসঙ্গে যে সমস্ত ঔপন্যাসিকের লেখার বৈশিষ্ট্য তুলে ধরেছেন সে সম্পর্কে আলোচনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিংবা এখানে তোমাদেরকে নাম তুলে দিল, বলে দিল যে
সমাজ বাস্তবতা হিসেবে বঙ্কিমচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায় কিংবা শরৎচন্দ্র তাদের রচনার বৈশিষ্ট্য কিভাবে সেখানে সমাজ বাস্তবতা ফুটে উঠেছে আলোচনা করো। ম্যাক্সিমাম মানিক বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং শরৎচন্দ্র এই চারজনার বিষয়টাই কিন্তু বেশিরভাগ পরীক্ষায় আসতে পারে। তাই এনাদের চারজনের বিষয় একটু ভালো করে পড়ে যাবে, আর এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু প্রচুর আছে। তাই এই জায়গাগুলোকে একটুখানি বিষয়টা বুঝে তারপর যাবে। তাহলে এখান থেকে সমাজ বাস্তবতা থেকে কোন প্রশ্নগুলো করব সেটা আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপর আসি রবীন্দ্রনাথ ও উত্তর সাধক। এখানে রবীন্দ্রনাথের একটু পরবর্তী মানে ঈষৎ পরবর্তী যুগের কবিরা তাদের স্বতন্ত্রতা হারিয়েছিল। কিভাবে হারিয়েছিল সেই বিষয়ক যে আলোচনা, অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত বা সেই সময়কার যে কবিরা ছিলেন তারা কিভাবে রবীন্দ্র স্রোতে বিলীন হয়ে গেলেন, তারা কেন তাদের অস্তিত্ব ধরে রাখতে পারলেন না, এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এছাড়া স্বভাব কবি কাকে বলে এবং স্বভাব কবির যে স্বরূপ তুলে ধরেছেন, কেন তাদেরকে স্বভাব কবি বলা হচ্ছে, এই বিষয়ক আলোচনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাই এই প্রশ্নটাও কিন্তু ছেড়ে যাবে না। রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, এখানে কিন্তু কল্লোল গোষ্ঠীর লেখা বা কল্লোল গোষ্ঠীর কবিরা কিভাবে সাহিত্যে বা বাংলা কবিতায় একটা নতুন ভাষা, নতুন সুর সংযোজন করলো সে বিষয়ক আলোচনা করো, এই প্রশ্নটাও আসতে পারে। আমি 3টি প্রবন্ধ একটু ভালো করে পড়ে যেতে বলবো তোমাদের, সেটা হচ্ছে উপন্যাস ও সমাজ বাস্তবতা, রবীন্দ্রনাথ ও উত্তর সাধক, এবং তার পরবর্তী ওই যে পাশ্চাত্যের ধারা যে প্রবন্ধটা রয়েছে সেই বিষয়ক প্রবন্ধটা একটু ভালো করে করে যাও। এই যে পাশ্চাত্য ও প্রাচ্য সমালোচনার ধারা, এই অংশের মধ্যে পাশ্চাত্য সমালোচনার ধারায় যে নতুন সুর ধ্বনিত হয়েছে এ বিষয়ক আলোচনা করো, এই প্রশ্নটাও কিন্তু তোমরা ভালো করে করে যাবে। আশা করছি কোন কোন প্রশ্নগুলো ভালো করে বললাম, এই 3টে প্রবন্ধ একটু ভালো করে করে যাও, এবং আধুনিক সাহিত্য গোপাল হালদারের এখান থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তাই এই প্রবন্ধের পার্টগুলো একটু ভালো করে দেখে যাও। এরপর আসি মডিউল 3, এখানে ছিন্নপত্র রয়েছে। ছিন্নপত্রের মধ্যে সবার প্রথমে তোমাকে যেটা করে যেতে হবে, পত্র সাহিত্য হিসেবে ছিন্নপত্রের গুরুত্ব খুব গুরুত্বপূর্ণ। এর সাথে সাথে তোমরা করে যাও ছিন্নপত্রে রবীন্দ্রনাথের ছোট গল্পের যে সুর দেখা গিয়েছিল, অর্থাৎ পরবর্তীকালে ছোট গল্পের অনেক ঘটনা ছিন্নপত্রে লেখা ছিল, এই বিষয়টা আলোচনা করো, এই প্রশ্নটা করে যাবে। ছিন্নপত্রে পদ্মা নদীর প্রভাব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা করে যাচ্ছ। এই ছিন্নপত্রে 10, 18, 64, 102 এবং 108 এই পত্রগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। এখান থেকে কিন্তু 5 নম্বরেরও আসতে পারে এবং 10 নম্বরেরও আসতে পারে। এছাড়া ছিন্নপত্র থেকে শেষ যে প্রশ্নটা করে যাবে সেটা হচ্ছে ছিন্নপত্রে যে গদ্য শৈলী ব্যবহার হয়েছে সে সম্পর্কে আলোচনা করো। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। আমি আবারও বলে রাখছি, সিসি 8-এর যে সাজেশন রয়েছে সেখানে 2টি প্রশ্ন আমি দিইনি, সেই 2টি প্রশ্নের আলোচনা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দিয়ে দেব, এবং কিভাবে সেই উত্তরটা তোমরা নিজে নিজে করতে পারো সেই বিষয়ক আলোচনাও আমি তোমাদেরকে করে দেব। এই ভিডিওটা এই পর্যন্ত ভালো করে দেখো, দেখে তোমরা ভালো করে নিজেদের নোটস বানিয়ে নাও, কিভাবে পড়াশোনা করবে ঠিক করে নাও, তোমরা স্যার ম্যাডামদের কাছ থেকে জেনে নাও, একটা সুন্দরভাবে একটা ভালো স্বচ্ছ পরীক্ষা তোমরা দাও। ধন্যবাদ।